আজ বিশ্ব যৌন নিপীড়ন বিরোধী দিবস এবং দিনটি ঘিরে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ এবং ভুক্তভোগীদের প্রতি সহমর্মিতা জোরদারের আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে জনমত এবং স্থানীয় প্রেক্ষাপট জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোস্তফা রুবেল। শুভ সকাল রুবেল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবাইর এবং রুনিয়া, সেই সাথে সকলে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আজ বিশ্ব যৌন নিপীড়ন বিরোধী দিবস। আসলে এই দিবসটি সারা বিশ্বে ব্যাপকভাবে পালিত হলেও বাংলাদেশে তেমন একটি প্রচলন নেই। তারপর আসলে কিন্তু বাংলাদেশের শিশু, নারী এবং বৃদ্ধরা কিন্তু আসলে এই নিপীড়নের শিকার হয়ে থাকেন। আসলে এইটাকে কিভাবে জনসচেতন তৈরি করা যায় সেটি জানতে কথা বলবো। আমার সাথে দুজন অতিথি যোগ দেবেন আজকে। একজন হচ্ছেন আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা, অর্থাৎ যিনি আমি বলে থাকি আমরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিস ফাতেমা। প্রথমে তার সাথে কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এই যে নিপীড়ন দিবসটি, আসলে এই যৌন নিপীড়নের বিশেষ করে যখন কেউ যৌন নিপীড়ন হয়, প্রথমে কিন্তু আসলে তার বিচার কিংবা অভিযোগটা আপনাদের কাছে চলে আসে। একদম রুট লেভেলে কিন্তু আপনারা কাজ করে থাকেন এবং প্রতিটি মানুষের অভিযোগ কিন্তু আপনারা শোনেন। কি ধরনের এই নির্যাতনগুলো হয়ে থাকে, সেগুলো থেকে প্রতিকার এবং সচেতন বৃদ্ধির জন্য আসলে কি করা উচিত? হ্যাঁ, যেহেতু নারী এবং শিশুদেরকে নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করে, সঙ্গত কারণে নারীর সাথে সংশ্লিষ্ট বা শিশুর সাথে সংশ্লিষ্ট অভিযোগগুলো আমাদের মাধ্যমে বিভিন্ন চ্যানেলে আমরা পেয়ে থাকি। এরকম ক্ষেত্রে যেটি হয় যে আমরা প্রথমে তার নাম পরিচয়টা জানতে চাই না, সমস্যাটাই জানতে চাই। এক একজনের সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এক একটা মানুষের সমস্যাগুলো প্রত্যেকটাই ভিন্ন রকমের। আমাদেরকে দেখতে হয় যে কতটা স্বার্থ সুরক্ষিত রেখে আমরা তাকে সেবা দিতে পারি। আপনার সঙ্গে যদি আমি শেয়ার করি, তাহলে আপনাকে সম্প্রতি একটি ঘটনা আপনাকে আমরা বলতে পারি যে কিছুদিন আগে আমরা সাধারণত আমাদের কাছে যে অভিযোগগুলো আসে, ফর্মালি আসে, লিখিত আকারে আসে, অথবা 109-এর মাধ্যমে আসে, বিভিন্ন হটলাইনের মাধ্যমে আসে, অথবা বিভিন্ন টেলিফোনের মাধ্যমে আসে। সম্প্রতি আমার কাছে একটি মেইল এসেছিল, আমাদের অফিসের মেইলে, যে আমি রাতে মেইলটা এসেছিল যে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। তো আমি যখন পরের দিন সকালে অফিস টাইমে মেইলটা খুললাম, সঙ্গে সঙ্গে আমি তাকে উত্তর লিখেছিলাম, বলুন প্লিজ। উনি তাৎক্ষণিকভাবে লিখেছেন যে আমার 5 বছরের একটি কন্যা সন্তান রয়েছে, আমি কোথায় যাব, কি করব বুঝতে পারছি না, আমি ওয়েবসাইটে আপনাদের নাম্বার থেকে আপনাকে ইমেল করেছি। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি অফিসে চলে আসেন। তারপর তিনি তার কন্যা সন্তান নিয়ে আমাদের অফিসে আসেন এবং আমি যেটি জানলাম যে তিনিও একজন সরকারি কর্মকর্তাই। তার এক মেয়েটা 5 বছরের এবং 3 বছরের একটি ছেলে শিশু। 5 বছরের মেয়ে শিশুটি বিষয়ে তিনি কথা বলছেন যে তার মেয়ে যার সঙ্গে খেলা করে, তার ভাই মেয়েটিকে শারীরিক নিগ্রহ করেছে এবং এটি তাও শুধু তখন না, তারও 1.5 বছর আগে থেকে করেছে। তার মানে মেয়েটির যখন 3.5 বছর বয়স, তখন থেকে আসলে তার বাচ্চাটি সহিংসতার শিকার হচ্ছে। তো এরকম অবস্থায় আমরা যার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই বাচ্চাটিকে তার পরিবার সহ নিয়ে আসি এবং দুজনের উপস্থিতিতে আমরা কিন্তু বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এটি অন্যায়, এটি অপরাধ এবং এটি হচ্ছে যে বিচারযোগ্য একটি অপরাধ। তো আমার কাছে যেটি মনে হয়েছে যে এখানে এই ঘটনাটিকে আমরা সফলভাবে মোকাবেলা এ কারণে করতে পেরেছিলাম যে মাটি সচেতন ছিলেন এবং একই সাথে সরকারের যে দপ্তর, তার কোনো রকম ডিলে ছিল না। ফলে আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু মহিলাদেরকে নিয়ে কাজ করি, শিশু নিয়ে কাজ করি, যে আমরা যদি প্রতিটা পরিবারকে বিষয়টা জানাতে পারি যে হ্যাঁ, এটি হচ্ছে অন্যায় কাজ এবং এর জন্য আইন আছে, অফিস আছে, সরকারি দপ্তর রয়েছে। আপনি জেনে থাকবেন যে 2010 সালে মহামান্য হাইকোর্টের একটি রিট রয়েছে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি তৈরি করবার জন্য এবং তারই প্রেক্ষিতে সরকারের সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, মোট কথা প্রতিষ্ঠান বলতে যা বুঝাবে, সেখানে কমপ্লায়েন্স কমিটি থাকবে। জি, কমিটি সেই কাজগুলো করে এবং আপনি আরও জেনে খুশি হবেন যে সিরাজগঞ্জ জেলায় ইতিমধ্যে জেলা প্রশাসনে, পুলিশ সুপার অফিসে, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয় এবং সকল উপজেলা কার্যালয়ে আমাদের যৌন হয়রানি প্রতিরোধী কমপ্লায়েন্স কমিটি রয়েছে এবং প্রতি 3 মাস পর আমরা নিয়মিতভাবে সভা করি। সেই কারণে আমি বলতে পারি আমার জায়গা থেকে সিরাজগঞ্জ জেলায় যে আমাদের এই 3টি দপ্তরের পাশাপাশি সরকারের বেশিরভাগ দপ্তরেই কমপ্লায়েন্স কমিটি রয়েছে এবং আমরা সকলের মাঝে এই মেসেজটিও ছড়িয়ে দিতে চাই যে যেটি অন্যায়, সেটিকে যেন আমরা অন্যায় হিসেবেই দেখি এবং আজকে যে সহিংসতা বিভিন্ন রূপে আমরা দেখছি, যে এখানে বয়স কোনো ফ্যাক্টর না, এখানে ধনী দরিদ্র কোনো ফ্যাক্টর না, এখানে সামাজিক অবস্থানও কোনো ফ্যাক্টর না। তাই যদি হতো
তাহলে রোমানা মঞ্জু, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনিও পারিবারিকভাবে সহিংসতার শিকার হয়েছেন। আজকে আমরা দুদিন আগে সীতাকুণ্ডে যে ঘটনা দেখেছি, তিনিও ছোট্ট একটি শিশু। সবচেয়ে দুঃখ এ জায়গাটাই লাগে যে যাকে হচ্ছে, যিনি হলো ফুলের মতো বেড়ে উঠবেন, যে যার ফুলের মতো বেড়ে ওঠার কথা, প্রতিটা শিশু কিভাবে ধরনের অভিযোগগুলো আসছে এবং সেগুলো কিভাবে প্রতিকার করেন এবং এর জন্য কিভাবে সচেতন বৃদ্ধি করা উচিত বলে মনে করছেন? ধন্যবাদ রুবেল। আমরা আসলে আমি একটা ছোট সংগঠন করি, প্রোগ্রাম ফর ওমেন ডেভেলপমেন্ট পিডব্লিউডি। সেখানে আসলে আমাদের তৃণমূলের নারী, শিশু এদের সাথেই আমাদের কাজ। তো সেই জায়গায় আমরা দেখেছি যে আজকে 4 মার্চ যৌন নিপীড়ন প্রতিবাদ দিবস বিশ্বজুড়ে পালিত হচ্ছে। এই দিবসটি কিন্তু আমাদের বাংলাদেশে এত জোরালোভাবে 8 মার্চ, 25 নভেম্বর যত জোরালো, 10 ডিসেম্বর যত জোরালোভাবে পালন হয় সেভাবে কিন্তু পালিত হয় না। সেজন্য এই দিবসটি সম্পর্কে এবং এর যে মূল প্রতিপাদ্য বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জনগণ খুব একটা জানে না। তবে কাজ করতে গিয়ে আমরা যে যে সমস্যাগুলোর সম্মুখীন হই, দেখা যায় প্রায়শই এখানে শিশুরাই বেশি নির্যাতনের শিকার হয়। আসলে এটার কোনো বয়স নেই এবং সব ধরনের নারীরা এখানে নির্যাতনের শিকার হয়। বিশেষ করে চর এলাকায় যে নারীরা বসবাস করে তাদের নির্যাতনের ধরনটা অন্যরকম, তাদের এই যে নিপীড়নের ধরনটা অন্যরকম। সেখানে নানাভাবে তারা নিপীড়নের শিকার হয়। চরে কাজ করে মহিলারা, জমি যে বাদাম বুনতে যায়, সেখানেও কিন্তু নিপীড়নের শিকার হয়। কেউ বলে, কেউ বলে না। তবে আমাদের কাছে তারা একটা পরিবেশ পায়, তখন আমাদেরকে অনেক কথাই বলে। তারা আসেও, আমাদের অফিসে আসে। আমরা যখন ফিল্ড লেভেলে কাজ করি তখন তারা আমাদের ওখানেই অভিযোগ করে এবং সেটা নিয়ে যেটা ওইখানে মীমাংসা সম্পন্ন করা যায় সেই জায়গাটা হয়তো বুঝিয়ে করি, কিন্তু আসলে এইটা মীমাংসা বিচারিক পর্যায়ে যেতে হয়। নিপীড়নটা যখন বেশি হয়ে যায় তখন কিন্তু বিচারিক পর্যায়ে যেতে হয়। সেই ক্ষেত্রে আমরা লিগাল এইড সাপোর্টটা আমরা নেই, লিগাল এইডের মাধ্যমে আমরা মামলা করিয়ে সেই জায়গায় সাপোর্টটা নেই। আর যেটা আমরা প্রত্যেকটা ফ্যামিলিকে যে আমরা সচেতনতামূলক যে কাজগুলো করি, যে প্রতিটা পরিবারকে আমরা বলি যে গুড টাচ ব্যাড টাচ, এই বিষয়টা আমরা জানানোর চেষ্টা করি যে শিশু তো বলতে পারে না, কিন্তু এটুকু যেন সে বলতে পারে যে আমাকে কিভাবে টাচ করেছে, কোথায় টাচ করেছে। কিভাবে হয়তো বুঝবে না, কিন্তু কোথায় টাচ করেছে এইটা বুঝবে, কেন টাচ করেছে সেটাও বুঝবে না, কিন্তু একজন অভিভাবক কিন্তু সেটা বুঝবে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটা আরো ব্যাপক প্রচারণা দরকার আছে, সরকারিভাবে আরো